প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা হবে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর ক্রিটিসিজম গুলো যে কোনো দেশের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো শুদ্ধ স্বাধীন এবং এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের জন্য প্রতিরক্ষা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। কেননা যে কোনো দেশের সামরিক বাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বতন্ত্র প্রহরী। প্রতিটি দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার অস্তিত্ব জানান দিতে সামরিক বাহিনীর উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। একটি দেশের প্রতিরক্ষা বাহিনী যত শক্তিশালী, ওই দেশের আন্তর্জাতিক রাজনীতিতে অবস্থান তত সুদৃঢ় হবে। প্রতিরক্ষা বাহিনী দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, পাশাপাশি দেশের উন্নয়নও অবদান রাখতে পারে। উন্নয়নশীল স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশও রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী, এবং বাংলাদেশ তার এই বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন শাসন আমলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলছে। আমাদের প্রতিরক্ষা বাহিনী মূলত তিনটি ফোর্সেস নিয়ে গঠিত: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এর সর্বাধিনায়ক। সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ কর্তৃক আইনের দ্বারা প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন শাখার গঠন, রক্ষণাবেক্ষণ, কমিশন মঞ্জুরি, প্রধানদের নিয়োগদান এবং তাদের বেতন ভাতা, পেশাগত শৃঙ্খলা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি নিয়ন্ত্রণ করা হয়। সংসদ আইনের দ্বারা বিধান না করা পর্যন্ত রাষ্ট্রপতির আদেশের দ্বারা এসব বিষয়ে বিধান করতে পারেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, যার অন্যতম বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হল ভারত। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনে ভারত একটি বিশাল দেশ। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের চর্চাকারী ভারত সামরিক শক্তিতেও বর্তমানে সমীহের অধিকারী। প্রতিবেশী বৃহৎ সামরিক শক্তির সাথে আয়তনে ক্ষুদ্র বাংলাদেশের সমর সংবাদ ও শক্তির তুচ্ছতা, আয়তনগত ক্ষুদ্রতা ইত্যাকার অনেক কারণ দাঁড় করিয়ে বর্তমান প্রেক্ষাপটে প্রমাণ করার প্রয়াস চালানো হয় যে বাংলাদেশের ন্যায় একটি দারিদ্র্য পীড়িত উন্নয়নশীল দেশের সামরিক ভবিষ্যৎ হতাশাব্যঞ্জক ও অনিশ্চিত। অতএব সামরিক খাতে ব্যয় অপাত্রে ধৃত বর্ষার মাত্র। যারা বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল ও সামরিক সম্ভাবনা সম্পর্কে হতাশা প্রকাশ করে থাকেন, তাদের অবগতির জন্য বলা যায় যে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ ও পাকিস্তান বাহিনীর শক্তি শ্রেষ্ঠত্বের তুলনামূলক বিচার করে দেশের স্বাধীনতা প্রাপ্তির ব্যাপারে যারা সন্দেহ প্রকাশ করেছিলেন, তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে কেবলমাত্র ৯ মাসের মাথায় স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনে এই বীর জাতি দেশের উজ্জ্বল সামরিক সম্ভাবনার বিষয়টি চিরদিনের জন্য নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত করেছিল। নেসেসিটি অফ ডিফেন্স স্ট্র্যাটেজি বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীর পক্ষে গুরুত্বপূর্ণ লজিক সমূহ। সশস্ত্র বাহিনী যে কোনো গণতান্ত্রিক বা যে কোনো মতাদর্শের জন্য রাষ্ট্রের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক সম্ভাবনার ইতিবাচক দৃশ্যসমূহ আলোচনা করতে গেলে এবং বাংলাদেশের শক্তিশালী সামরিক কৌশল সমূহ আলোচনা করতে গেলে এর পক্ষে কিছু রিজন শো করতে হবে। সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে জিওপলিটিক্যাল সিচুয়েশন, ভূ রাজনৈতিক অবস্থা। বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনা পিছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে আমাদের জিওপলিটিক্যাল সিচুয়েশন বা ভূ রাজনৈতিক অবস্থান। একটি দেশের ভৌগোলিক অবস্থান ও পারিপার্শ্বিক অঞ্চলের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হয় তার রণনীতি ও তার প্রতিরক্ষা কৌশল। বাংলাদেশের অবস্থান চীনের ইউনিয়ন প্রদেশের ৮০ মাইল দক্ষিণে, ভারতের উত্তর পূর্ব সীমান্তের প্রায় মধ্যস্থলে, নেপালের দক্ষিণে ১৪ মাইল ব্যবধানে একটি করিডোর বা শিলিগুড়ি নামে পরিচিত নাফ নদীর দ্বারা বিচ্ছিন্ন মায়ানমারের মুসলিম অধ্যুষিত আরাকান প্রদেশ হতে সোজা দক্ষিণে ৪০০ মাইল দূরে অবস্থিত। চীনের ন্যায় মহাশক্তিধর আর ভারতের সীমান্ত সংলগ্ন নিকটতম একমাত্র জলরাশি বঙ্গোপসাগর। ইউনিয়ন প্রদেশের দক্ষিণের সীমান্ত হতে মায়ানমার এর উত্তর পশ্চিমের অঞ্চল, ভারতের 7 সিস্টার সমন্বয়ে যে স্বর্ণ ত্রিভুজ, তাতে বসবাসকারী অধিবাসীরা মঙ্গোলীয় বংশোদ্ভূত, যার মনস্তাত্ত্বিক যোগ রয়েছে উত্তরের সাথে। এই জনগোষ্ঠী প্রায় সবাই বর্তমানে স্বাধিকার অর্জনের মরণপণ যুদ্ধে নিয়োজিত। অতএব প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় বিবেচনায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ইতিবাচক সামরিক সম্ভাবনার ইঙ্গিত বহন করে। তদুপরি বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতু বন্দর হিসেবে অবস্থিত, যা তার ভূ রাজনৈতিক অবস্থানকে আন্তর্জাতিক অঞ্চলে গুরুত্ব প্রদান করেছে। প্রফেসর নুরুজ্জামানের মতে ১৯৭১ সালের পর বাংলাদেশ এই অঞ্চল ও বিশ্বে তার সক্রিয় চিন্তা চেতনা ও সম্পর্কের ধারণা নিয়ে একটি স্বাধীন খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ জিওগ্রাফিক্যালি আমাদের যে সিচুয়েশন বা লোকেশন, সেটা কিন্তু আমাদের শক্তিশালী সামরিক কৌশলের পক্ষে সুনিশ্চিতভাবে তার যুক্তি শো করতেছে। আমাদের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনাটা উন্নত, আধুনিক এবং শক্তিশালী হওয়া বাঞ্ছনীয়। ভূপ্রকৃতিতে ভূপ্রকৃতি বাংলাদেশের উত্তরে ধারো পাহাড়, পূর্ব সীমান্তে পার্বত্য চট্টগ্রামের জঙ্গলাকীর্ণ দুর্গম অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের সীমায় সাগর সৈকত সংলগ্ন সুন্দরবন একটি বিস্তৃত ঘনভূমি, যার ভিতর দিয়ে প্রবাহিত অসংখ্য ছোট খাল, নদী এর অভ্যন্তরের গমনাগমনকে বিপদসংকুল ও ঝুঁকিপূর্ণ করেছে। এসব জঙ্গলাকীর্ণ পাহাড়ি অঞ্চল ও দুর্গম বনভূমি দীর্ঘস্থায়ী আক্রমণাত্মক বিরোধী যুদ্ধের উপযুক্ত স্থান। বাংলাদেশের ভূপ্রকৃতির সামরিক সম্ভাবনার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব আবুল মনসুর আহমেদ জেনারেল আইয়ুব খানের ডিফেন্স অব ইস্ট পাকিস্তান লাইজ ইন ওয়েস্ট পাকিস্তানের জবাবে যে উক্তি করেছিলেন তা ছিল এরকম: ওয়েস্ট পাকিস্তান ইজ ইনডিফেন্সিবল, ডিফেন্স অফ ওয়েস্ট পাকিস্তান লাইজ ইন ইস্ট পাকিস্তান। দক্ষিণ পাকিস্তান অরক্ষণীয়, পূর্ব পাকিস্তানে দাঁড়িয়ে পূর্ববর্তী পাকিস্তানকে রক্ষা করিতে হইবে। সুরি যেমন সহজে ক্যাক ভেদ করিয়া যায়, হিন্দুস্তানের সাজোয়া ট্যাঙ্ক বাহিনী তেমনি সহজে পশ্চিম পাকিস্তান ভেদ করিবে। পক্ষান্তরে নদী, নালা, জঙ্গল বহুল পূর্ব পাকিস্তানে হিন্দুস্তান বাহিনীকে পূর্ব পাকিস্তানের গেরিলা বাহিনীর হাতে নাজেহাল হতে হবে। অধিকন্ত হিন্দুস্তানের অধিকাংশ সামরিক টার্গেট পূর্ব পাকিস্তানের বোম্বিং রেঞ্জের মধ্যে হওয়ায় দুর্লঙ্গ পূর্ব পাকিস্তান ভাসমান এর এয়ারক্রাফট ক্যারিয়ারের কাজ করবে। অর্থাৎ এখানে আমাদের ভূপ্রকৃতির স্ট্র্যাটেজিকের দিকটাকে উল্লেখ করেছে। সুতরাং বলা যায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি নদী বিধৌত দেশ, যা প্রতিরক্ষামূলক রণকৌশলের জন্য খুবই উপযোগী। বিশ্বের অন্যতম 2টি বৃহৎ নদী এই দেশটিকে 4টি ভৌগোলিক অঞ্চলে শুধু ভাগ করেনি, এর অসংখ্য শাখা নদী সমূহ অগণিত হাওর, বিল ও খাল
বাংলাদেশের যোগাযোগ চলাচল করতে দুর্গম। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব নদীতে নির্মিত কিছু কিছু পুল ভেঙে দিয়ে অনুপ্রবেশকারীকে কার্যকরভাবে বাধাগ্রস্ত করে ধ্বংস করা সম্ভব। তাহলে আমাদের ভূপ্রাকৃতিক অবস্থান আমাদের সামরিক কৌশল, সামরিক প্রস্তুতির ক্ষেত্রে একটি সুনিশ্চিত পক্ষে অবস্থান করতেছে। এখন আসো ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ। গ্রীষ্মকালীন বর্ষার মতো আবহাওয়া দেশের অধিকাংশ অঞ্চলে জলবায়ুর আর্দ্রতা ও তাপমাত্রা উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হয়। বাৎসরিক বারিপাতের মাত্রা এলাকা হিসাবে 160 সেন্টিমিটার হতে 400 সেন্টিমিটার মধ্যে ওঠানামা করে। এই সময় বাংলার পলিমাটি কর্দমাক্ত হয়ে চলাচলের বাধা সৃষ্টি করে। বর্ষা মৌসুমে দেশে প্রবাহমান অসংখ্য নদী-নালা প্রমত্ত হয়। সমস্ত বাংলাদেশের অথই জল পরিবেষ্টিত দ্বীপাঞ্চলে আকার ধারণ করে। এ সময় ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনা করা একটি দুরূহ ব্যাপার। পক্ষান্তরে বর্ষা মৌসুমে অনুপ্রবেশকারী শত্রু বাহিনী জলবন্দী হয়ে যাবার কারণে গেরিলা আক্রমণের সহজে শিকারে পরিণত হবে। এছাড়া দেখো ন্যাচারাল পরিবেশটা আমাদের শক্তিশালী সামরিক পরিবেশের পক্ষে তার কৌশলের কথা বলতেছে। অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক পরিবেশ সেটা শক্তিশালী সামরিক পরিবেশের অনুকূল যুক্তিসহ করতেছে। এখন আসলে জাতিগত সামরিকতা, এথনিক ইকুইটি। বাঙালি জাতির জনপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে বাঙালি জাতি এক নরগোষ্ঠীর লোক নয়, বিচিত্র নরগোষ্ঠীর লোক নিয়ে বাঙালি জাতির গঠন। কেননা আমরা হচ্ছে শঙ্কর জাতি। আদিম বাঙালি ভেতরে যে জনের প্রভাব সবচেয়ে বেশি তারা হল অস্ট্রেলিয়ার অধিবাসী। খ্রিস্টপূর্ব 5 থেকে 6,000 বছর পূর্বে তারা মধ্য ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত, সিংহল, অস্ট্রেলিয়া পর্যন্ত ছড়িয়েছিল। পরবর্তীতে শত শত বছর যাবৎ ইন্দো, আর্য, শক, কুমিরীয়, কেরাই, মঙ্গোলীয় ও মালয়-ইন্দোনেশীয় জনগোষ্ঠীর মিশ্রণ বাঙালি জাতির মধ্যে ঘটেছে। আর এই সংমিশ্রণের মধ্যে দিয়ে যে জাতির আবির্ভাব হয়েছে তারা আজকের বাঙালি জাতি। যেটা আমি বুঝিলাম শঙ্কর জাতি মিক্সড। বাংলাদেশের উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা 1.4% মতো বাদ দিলে দেশের প্রায় 98.6% মানুষ হচ্ছে বাঙালি, যারা একই ভাষা সংস্কৃতির ধারক ও বাহক, যাদের মূল্যবোধ চেতনা একই সূত্রে ভিত্তিত। এমন অনুপম জাতিসত্তার অধিকারী একটি জাতি দেশের সংকটে ইস্পাত, দৃঢ় ঐক্য ও শক্তি নিয়ে বৈশত্রুর মোকাবেলায় দীর্ঘক্রমে অবতীর্ণ হবে, এটা স্বাভাবিক। যার প্রমাণ আমরা দেখেছি 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে। ভবিষ্যতেও তারা একইভাবে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে জীবন মরণ সংগ্রামের জাতীয় ব্যাটা নিশ্চিত করে বলা যায়। আর সে কারণে প্রয়োজন শক্তিশালী সামরিক বাহিনী, যেটা যে কোনো দুঃসময়ে কান্ডারি হিসেবে সবাই দেশের স্বার্থে জীবন মরণ জীবন বাজি রেখে যুদ্ধ করবে। এখন আসো পলিটিক্যাল কনসাসনেস বা রাজনৈতিক চেতনা। বাংলা রাষ্ট্র ইতিহাস ধারণা করার পর্ব শুরু হয় খ্রিস্টোত্তর 3য় বা 4র্থ শতকে গুপ্ত বংশের শাসনকালে। বাংলাদেশ যখন উত্তর ভারতীয় কেন্দ্রীয় রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় তখনও বাঙালিরা একটি রাষ্ট্রীয় আদর্শ সম্বন্ধে সচেতন ছিলেন। খ্রিস্টীয় 6ষ্ঠ-7ম শতক পর্যন্ত বাংলাদেশে কুন্ড, গৌড়, সূক্ষ্ম, তাম্রলিপি, সমতট ইত্যাদি জনপদে বিভক্ত ছিল। 7ম শতকের প্রথম দিকে শশাঙ্ক গৌড়ের রাজা হন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ থেকে উত্তর পর্যন্ত সর্বপ্রথম এক রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। কিন্তু তিনি বঙ্গ রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করতে না পারায় সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পাল যুগে বঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং তা 400 বছর পর্যন্ত স্থায়ী হয়। ধর্মপাল, দেবপাল ও মহিপালের রাজ্য বিজয়ের কারণে বাংলাদেশে আন্তঃরাষ্ট্রীয় রাষ্ট্রীয় সত্তা রূপ পায়। সেন আমলে বাংলার সামগ্রিক ঐক্য গড়ে ওঠে। পরবর্তীকালে আমরা দেখেছি সুলতানি আমল, মোগল আমল ও ইংরেজ আমল এবং ফাইনালি পাকিস্তানি আমল। এই দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন সময়ে বাংলা
বাংলাদেশ কখনো স্বাধীন কখনো পরাধীন থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই নিতে হয়েছে। সর্বশেষ ব্রিটিশ আমলের দীর্ঘ 200 বছরের ভূমি শাসনের বিরুদ্ধে ছিল আমাদের অবস্থান। পাকিস্তান নিজের দুঃশাসনের বিরুদ্ধে ছিল আমাদের অবস্থান। ফাইনালি 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ, এটা হচ্ছে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সচেতনতার ফসল। এবং আমাদের মধ্যে যে যদি পলিটিক্যাল কনসাসনেস আসতো, তাহলে কিন্তু আমরা এই দীর্ঘ পথ পরিক্রমা ফাইনাল রেজাল্টে স্বাধীন সার্বভৌম বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করতে পারতাম না। পলিটিক্যাল কনসাসনেস গ্রাজুয়ালি আমাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে, যে কারণে আমরা ফাইনালি আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে এনেছে। নেক্সট আসো রিলিজিয়াস ফেথ বা ধর্মীয় বিশ্বাস। যেহেতু আমাদের এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মুসলিম এবং আরো বিভিন্ন ধর্মের অনুসারী মানুষও রয়েছে, ম্যাক্সিমাম দিয়ে প্রথমে শুরু করি। আমাদের উপর পবিত্র কোরআনে আল্লাহ শত্রু মোকাবেলা করার সময় দৃঢ়তার সাথে মোকাবেলা করতে বলেছেন। উইথ প্রিপারেশন, শত্রুর সাথে যুদ্ধ করবো, জোর প্রিপারেশন, জোর আর্মস, তাহলে কিন্তু হবে না। সেখানে প্রয়োজন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনা। প্রতিরক্ষামূলক ন্যায় যুদ্ধকে বিশ্বাসীদের জন্য খরচ করা হয়েছে, এবং এই যুদ্ধ করতে গিয়ে যারা প্রাণ বিসর্জন দিবেন তাদের আল্লাহ পাক শহীদের মধ্যে তাদের আলোচনা করেছে। পবিত্র কোরআনে স্বাধীনতা রক্ষার যুদ্ধে নিহত শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছে। বলা হচ্ছে তারা মৃত নয়, তারা জীবিত। একইভাবে অন্যান্য কর্মগ্রন্থ নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে এবং এটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয়েছে। যে কারণে ধর্মীয় সেন্টিমেন্ট দিক থেকেও বাংলাদেশের জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনা অতীব গুরুত্বপূর্ণ। এখন আসলে আর্গুমেন্ট এগেইনস্ট স্ট্রং মিলিটারি ফোর্সেস অফ বাংলাদেশ। অনেকে আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনা কথা বলে থাকেন বা সমালোচনা করে থাকেন। তারা আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনার বিরুদ্ধে কিছু যুক্তি উপস্থাপন করে। ওই যুক্তিগুলা কি, অথবা আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনার যে সমালোচনাগুলা কি, এখানে আসে। অনেকে বলেন যে আননেসেসারি কস্ট, অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয়। কেননা এখান থেকে কোনো মিল ইন্ডাস্ট্রি না যে এখান থেকে প্রোডাকশন হয়, এখান থেকে ইনকাম হয়। তাদের কথা হলো বাংলাদেশ হচ্ছে একটা সম্পূর্ণতা দরিদ্র উন্নয়নশীল রাষ্ট্র, জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত না করে প্রতিরক্ষা ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বরাদ্দ নিতান্ত অপ্রয়োজনীয়, এবং এটা জনগোষ্ঠীর তেমন কাজে আসে না। তাদের যুক্তি হচ্ছে এটা। আরো যুক্তি রয়েছে, সেগুলো কি অ্যাবসেন্স অফ এনিমি, শত্রুর অনুপস্থিতি। বাংলাদেশের শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিপক্ষে তারা যুক্তি প্রদান করেন যে বাংলাদেশের আশেপাশে কার্যত কোনো শত্রু নেই, যে কারণে তাদের মতে বাংলাদেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকা অপ্রয়োজনীয় ও অর্থের অপচয়। যেহেতু আমাদের আশেপাশে তাদের মতে শত্রু নাই, কোন অর্থে তারা বলে তারা জানে, কারণ শত্রু তো আর বলে আসবে না। শত্রু চুরি করতে আসার আগে বলে আসে না যে আমি তৈরি করতে আসছি। যাই হোক, নেক্সটে আসো এই অ্যাম্বিশন অফ আর্ম ফোর্সেস, সশস্ত্র বাহিনীর উচ্চাভিলাষিতা। ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ যদি বৃহৎ শক্তিশালী সামরিক বাহিনী থাকে, তবে সেই বাহিনী অতীতের ন্যায় দেশে পুনরায় সামরিক শাসন জারি ও জঙ্গি আইন নিয়ে দেশ পরিচালনাকারীতে পরিণত হতে পারে। এমন আশঙ্কার ভিত্তিতে অনেকে বাংলাদেশের শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিভক্তি যুক্তি প্রদান করে। তাদের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে উচ্চাভিলাষ কাজ করে। তারা দেখা গেছে কি সামরিক দিকে পুঁজি করে কাজে লাগিয়ে পরবর্তী তারা রাজনৈতিক ক্ষমতা দখলে কম্পিটিশনে লিপ্ত হয়। আমরা দেখেছি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে সেভারাল টাইমস মিলিটারি ইন্টারভেনশন হয়েছে ইন পলিটিক্স। সেক্ষেত্রে তারা এই যুক্তিটা শুরু করে থাকে। বৈরী প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী।
বৃহৎ প্রতিবেশী যদি শত্রুতে পরিণত হয় এবং আক্রমণ করে বসে, তার বিপরীতে আমাদের মোটামুটি জনসংখ্যা অনুপাতে হারে নির্ধারিত সশস্ত্র বাহিনী রয়েছে, যে ছোট সামরিক বাহিনী, এটা পার্শ্ববর্তী বড় প্রতিবেশীর সাথে কখনো পেরে উঠতে পারার কথা না। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে অযথা যুদ্ধ সাজার প্রয়োজন থাকে। আসলে আমাদের পাশে রয়েছে বৃহৎ প্রতিবেশী, সেই বৃহৎ প্রতিবেশীর এগেনস্টে আমাদের ছোট রাষ্ট্রের সামরিক কম্পিটিশনে লিপ্ত হওয়াটা তাদের মধ্যে একটা আননেসেসারি কাজ, যে কারণে তারা ভেবে থাকেন যে সামরিক বাহিনী সামরিক প্রস্তুতির পরিবর্তে বরং সামরিক বাহিনী নিরপেক্ষ থাকাটা ওয়াইস, অথবা এত বড় বৃহৎ সামরিক বাহিনীর প্রয়োজন নাই। তাদের মধ্যে সামরিক বাহিনীটা হওয়া উচিত নিউট্রাল, অর্থাৎ কম্পিটিশনে লিপ্ত, এক্ষেত্রে প্রতিযোগিতামূলক উন্নত আধুনিক করার প্রয়োজন নেই, বরং লিবারেল থেকে কম খরচ করে বরং দেশের উন্নয়ন সাথে ব্যয় বৃদ্ধি করে দেশকে ইকোনমিক্যালি ডেভেলপ করা উচিত। তাদের মধ্যে যে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি না করে অন্য খাতে ব্যয় বৃদ্ধি করার মাধ্যমে দেশকে বরং উন্নত আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করা যেতে পারে। তারা এক্ষেত্রে উদাহরণ নিয়ে আসছে যে সুইজারল্যান্ড, তাদের মধ্যে সুইজারল্যান্ডে বাংলাদেশকে পাচ্ছে সুইজারল্যান্ড অর্থাৎ নিরপেক্ষ দেশে পরিণত করার মাধ্যমে আনুষ্ঠানিক একটি সেনাবাহিনী না রেখে জামিলা মুক্ত দেশ গঠন করায় আমরা দেখছি যে জাপানও কিন্তু সামরিক অতিরিক্ত অর্থ ব্যয় না করে বরং তারা শিল্প খাতে বেশি অর্থ ব্যয় করে বিশ্ব উন্নত সমৃদ্ধ করানো করছে। এটা তাদের তারা উদ্দেশ্য এটা হচ্ছে একটা আনপ্রোডাক্টিভ ইনস্টিটিউশন, উৎপাদনশীল, তারা এক্ষেত্রে ব্যয় করা অনুচিত। আনপ্রোডাক্টিভ ইনস্টিটিউশন, তাদের মধ্যে সামরিক বাহিনীটা হচ্ছে একটা অনুৎপাদনশীল প্রতিষ্ঠান। এই বাহিনীতে অর্থ ব্যয় দেশের উন্নয়ন বা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক নয়, বরং সশস্ত্র বাহিনীর উপস্থিতি সার্বিকভাবে দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করে। কেননা সামরিক বাহিনীর সকল আর্মস, অ্যামুনিশন, ট্যাঙ্ক, গোলা বারুদ, তামা সবগুলা কিন্তু খুব কস্টলি, যেটা আমরা দেখতেছি নেক্সট পয়েন্টে, এক্সপেন্সিভ ইনস্টিটিউশন। তাদের মধ্যে নৈতিকভাবে একটি শক্তিশালী সামরিক বাহিনী জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার পর আধুনিক সমরাস্ত্র সংগ্রহ বাংলাদেশের জন্য দুঃসাধ্য এবং অতীবই ব্যয়বহুল। কেননা ট্যাঙ্ক, কামান, বিমান, গোলা বারুদ, যুদ্ধ যারা আছে তো ব্যয়বহুল বিদায় এগুলো প্রয়োজন মতো সংগ্রহ করা এক্ষেত্রে বিশাল অর্থ প্রয়োজন, যেটা করতে গিয়ে আমরা অন্য খাতে অনেক পিছিয়ে পড়তে পারি। তাছাড়া তাদের মধ্যে আমরা এই প্রিপারেশনটা কার বিরুদ্ধে, ডিফেন্স এগেইনস্ট হোম, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করবো? তাদের দেখতে হচ্ছে একটি শক্তিশালী নিয়মিত সশস্ত্র বাহিনী গঠন, এর লালন পালন ও প্রতিরক্ষা কৌশলের বিরুদ্ধে সবচেয়ে উল্লেখিত প্রশ্নটি হতে পারে ডিফেন্স এগেইনস্ট হোম, কার যুদ্ধ কার বিরুদ্ধে প্রস্তুতি? ডেফিনেটলি আমাদের শত্রু নাই, সুতরাং অলওয়েজ প্রিপারেশন, অলওয়েজ এক্ষেত্রে বিশাল অঙ্কের অর্থ অপচয়, এটা কি প্রয়োজন? সেই কারণে তারা এক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয়, অধিক প্রিপারেশনের বিপক্ষে তাদের অবস্থান। ফাইনালি আসুন আমরা তাহলে এতক্ষণ বাংলাদেশের দেশের শক্তিশালী সামরিক প্রস্তুতির পক্ষে এবং বিপক্ষে আলোচনা করলাম। ওভারঅল আলোচনার প্রস্তুতি আমরা বলতে পারি বাংলাদেশের সামরিক সম্ভাবনার বিবৃতি বিষয়সমূহ ভূরাজনৈতিক অবস্থান, ভূপ্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ, রাষ্ট্র, রাজনৈতিক চেতনা, ধর্মীয় বিশ্বাস এবং জাতীয় মানব প্রকৃতি পর্যালোচনা করার পর প্রতীয়মান হয়েছে বাংলাদেশের জন্য কার্যকর অবস্থার স্বল্প ব্যয় সাপেক্ষে একটি প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা বিনির্মাণে ইসলামের সময় গুরুত্ব অপরিসীম এবং সুদূর প্রসারে। ভবিষ্যতে যে কোনো প্রতিরক্ষা পরিকল্পনা যদি এই গুরুত্বপূর্ণ পদার্থসমূহের উপর ভিত্তি করে রচিত হয়, তবে দেশের মাটি ও মানুষের শক্তির মহাসমন্বয় সাধিত হবে এবং অনেকের শক্তিশালী সামরিক স্থিতির বিপক্ষে তাদের লজিক
শো করা সত্ত্বেও আমরা বলতে পারবো যে আমাদের দেশের সার্বিক বিবেচনায় একটা শক্তিশালী সামরিক প্রিপারেশন, সামরিক বাহিনীর উদ্যোগ প্রয়োজন। কেননা আমাদের সামরিক বাহিনী বর্তমানে শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব ভিত্তিতেই সেবাপ্ত নয়, তারা বর্তমানে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। আমরা দেখেছি বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে পুরো বিশ্বে বাংলাদেশের অবস্থান একেবারে শীর্ষে। তারা কিন্তু সেখানে জাতিসংঘ বাহিনীতে যোগ দিয়ে শুধুমাত্র যে সুনাম বই আছে তা নয়, তারা কিন্তু এক্ষেত্রে অর্জন করতেছে বিশাল পরিমাণের বৈদেশিক মুদ্রা। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। কেননা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র দিতে পারে নাই, সেটা কিন্তু আমরা করেছি। আর এটা পসিবল হয়েছে কেবলমাত্র আমাদের উন্নত, আধুনিক, সুসজ্জিত, সামরিক প্রশিক্ষিত সামরিক বাহিনী এবং সামরিক আর্মস ও মিশনস উন্নত আধুনিক হওয়ার কারণে। জাতিসংঘের শীর্ষ পজিশনে অবস্থানকারী একটা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের সুনামও হয়ে আছে, পাশাপাশি বিশাল অঙ্কের আর্থিক মুদ্রাও অর্জন করছে এই খাতে। সুতরাং বর্তমানে সামরিক বাহিনীকে আর বিপক্ষে আর পরাযুক্তি দিয়ে সামরিক প্রিপারেশন দুর্বল করে রাখার কোনো কারণ নেই। আমরা দেখেছি বর্তমানে সামরিক বাহিনীর অনেক প্রোডাক্টিভ খাত কিন্তু ইনভলভ হয়ে গেছে। সামরিক বাহিনীর এখন অনেক কিছু রয়েছে, সামরিক বাহিনীর মেডিকেল কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেনা কল্যাণ সংস্থা, বিভিন্ন প্রোডাক্টিভ ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে। এই কারণে বর্তমানে সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা, আশা করি আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো। আরো ডিটেলস তোমরা বইতে পাবা। তোমরা সকলেই ভালো থেকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।